জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা রুলস আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। ঈদ মোবারক, ঈদ মোবারক বলতে বলতে 170 বার বলতে হবে ঈদ মোবারক। দর্শক, এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখলাম। ইতিহাস গড়ছেন শেখ হাসিনা। একটা ভালো সংবাদ দিতে আসছি। অনেকটা আপনার কি বলে যে গ্রিন সিগন্যাল বলেন, কপাল খুলে গেল বলেন, বা ভবিষ্যৎ সম্পর্কে একটা সুখবর বলেন, সেটা অনেকটাই পেয়ে গেছেন শেখ হাসিনা। তো আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সবকিছু উল্টে গেছে। পাশাপাশি আরো একটা চমক তিনি দেখাইছেন। একের পর এক বন্ধ হচ্ছে টেবিল ইউনুসের বাঁচার রাস্তা। যতটুকু ফুটাফাটা আছে এটা খুব শীঘ্রই আগামীতে বন্ধ হয়ে যাবে। দেশের আপামর জনগণ এবার বিশ্বে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে সেই দৃশ্য দেখতে পাবে। চ্যানেল 24 একটা হট নিউজ করেছে, সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়ায় গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা নাকি রে ভাই? শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতের থেকে তার কি অবস্থা হচ্ছে, শেখ হাসিনার যে বিচার হলো সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে। কি বলছে জাতিসংঘ নতুন করে? আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এই আয়োজনে? আগামী 23 জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা। তিনি কি বলবেন? এটা কি শুধুই একটি বক্তব্য, নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক চাল? তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ? শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে। বাংলাদেশ এট দ্য ক্রসরোডস শীর্ষক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নেই শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। এতে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে? তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ? নির্বাচনের আর 25 দিনও বাকি নেই, কিন্তু নির্বাচন যত কাছে আসছে প্রশ্নটা ততই জোরালো হচ্ছে, এই নির্বাচন আদৌ হবে তো? এই অনিশ্চয়তার মধ্যেই আসে আরেকটি ঘোষণা। আগামী 23 জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা। এই ঘোষণার পর থেকেই রাজনীতির উত্তাপ নতুন করে বেড়ে যায়। অনেকের চোখে শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। স্বাভাবিকভাবেই একের পর এক প্রশ্ন উঠছে, তিনি কি বলবেন? এটা কি শুধুই একটি বক্তব্য, নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক চাল? এই প্রশ্নগুলো উঠছে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক বাস্তবতা নিজেই চরম অস্থির। মাঠের বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির চেয়ে বেশি চলছে পারস্পরিক অনাস্থা আর অভিযোগের রাজনীতি। দেশের অন্যতম বড় দল বিএনপি ও জামায়াত, এই দুই পক্ষই এখন নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না। একদিকে জামায়াতের আমির সরাসরি মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। অন্যদিকে ঠিক একই সময়ে বিএনপি তুলেছে আরও গুরুতর অভিযোগ। বিএনপির দাবি অনুযায়ী কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে বিএনপির ধানের শীষ প্রতীকে ভাঁজ থাকার বিষয়টি স্বাভাবিক নয়। বিএনপির বক্তব্য, এই ভাঁজ কেবল একটি কারিগরি ত্রুটি নয়, এটি ভোটের গোপনীয়তা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই এখন প্রশ্নের মুখে। নো ভোট নো ভোট আরেক চাপ। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আরেকটি বিষয়, নো ভোট নো ভোট। এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে। এমনও বলছে নতুন করে অন্তর্বর্তী সরকার এলেই ভোটে অংশ নেবে আওয়ামী লীগ। অর্থাৎ যারা নির্বাচনে আছে তারাও প্রক্রিয়া নিয়ে সন্দিহান, আর যারা বাইরে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এই দ্বৈত চাপের মাঝেই আসছে 23 জানুয়ারি দিল্লি বক্তব্য। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরেকটি বড় খবর সামনে আসে। গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের সব কূটনীতিকের পরিবার ও সন্তানদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই। শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, সহিংস পরিস্থিতির আশঙ্কা আছে, ভারতীয় নাগরিক বা কূটনীতিকরা ঝুঁকিতে পড়তে পারেন। গণমাধ্যমে এমন কথাও শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্ষেত্রেও ভারত অতীতে এমন সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না।
এই প্রেক্ষাপটে আরেকটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ে। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন, যার মূল উদ্দেশ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝা। এর আগে তিনি বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই 23 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এট দ্য ক্রসরোডস শীর্ষক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নেই শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। একই সঙ্গে আগের মন্ত্রিসভার বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে? নির্বাসিত সরকার মানে কি? নির্বাসিত সরকার বলতে বোঝায় এমন রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে, কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায়। এই ধরনের কাঠামো টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের উপর। এক্ষেত্রে প্রায়ই উদাহরণ হিসেবে আসে তিব্বতের বিষয়টি। একদিকে ভারত প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র ও কূটনৈতিক যোগাযোগও অব্যাহত। অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বিতর্কিত পরিচয় নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবেন? এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ। সব মিলিয়ে 23 জানুয়ারির দিল্লি বক্তব্যকে আর সাধারণ কোনো বক্তব্য বলা যাচ্ছে না। এটি আওয়ামী লীগের একটি পজিশনিং মুভ বলে মনে করছেন বিশ্লেষকরা। একের পর এক বন্ধ হচ্ছে টেবিল ইউনূসের বাঁচার রাস্তা। যতটুকু ফুডাফাড়া আছে এটা খুব শীঘ্রই আগামীতে বন্ধ হয়ে যাবে। দেশের আপামার জনগণ এবার বিশ্বে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে সেই দৃশ্য দেখতে পাবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরতে হবে, অন্য কোনো কিছু। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যে সমর্থনটা টেবিল ইউনূসের উপর ছিল সেই সমর্থনটা এখন আর নাই, উঠে গেছে অনেক আগেই। যুক্তরাষ্ট্রের সাথে মূলত জর্জ সরোস এবং হিলারি ক্লিনটনের সাথে টেবিল ইউনূসের সম্পর্ক কি এটি যুক্তরাষ্ট্র খুব ভালো করে অবগত আছে। এমনকি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় টেবিল ইউনূস যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টটা জানে তারা। সেদিনই টেবিল ইউনূসের উপর সমর্থন উঠে গেছে মূলত যেদিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আসে এবং ট্রাম্প আসা পরবর্তী মূলত এর মধ্যে যতটুকু ছিল কিছু বিষয় আমাদের নেওয়ার সম্পদ ছিল টেবিল ইউনূসের মারফত, সেগুলো নিয়ে নিছে, কিছু বাণিজ্যিক চুক্তি তারা করে নিছে। আপনারা জানেন যে বাংলাদেশে আসা নবনিযুক্ত যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে তিনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, অনেক রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন, কিন্তু টেবিল ইউনূসের সাথে কিন্তু তিনি কোনো দেখা করেন নাই। এই মুহূর্তে বাংলাদেশে যিনি আমাদের রয়েছেন সারাক্ষণ যুক্তরাষ্ট্রের বিদেশ বিষয়ক রাষ্ট্রদূত বা সচিব যাকে বলা হয় তিনি রয়েছেন, সেই সারাক্ষণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ হাইকমিশন অফিসের দুজন কূটনীতিককে সাথে নিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে চলে এসেছেন। দিল্লি সরকারের সাথে কথা বলে আগামী দিন তিনি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তার একটি বৈঠক রয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু এর মধ্যে আরেকটি খবর আপনারা জানেন যে বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশন যিনি রয়েছেন সারা কুক, ব্রিটিশ হাই কমিশন, তাকে তিনি কিন্তু তার যে সাক্ষাৎকার দিল্লিতে আসছেন হঠাৎ করে এবং দিল্লির পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রীর সাথে তার দেখা করার কথা, সে কিন্তু এখানকার যুগ্ম সচিবের সাথে তিনি কথা বলার সুযোগ পেয়েছেন। তাকে কিন্তু সেই দেখা করার সুযোগটি পান না, কেননা জামাতের সাথে তার একটি সখ্যতার বিষয় তারা জানতে